সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর বাড়িতে সুন্দর করে পড়ালেখা করছো। কারণ হচ্ছে পড়ালেখা করতেই হবে। আমাদের বর্তমানে পরিস্থিতি, এটা সারা বিশ্বব্যাপী একটি সমস্যা, করোনা ভাইরাস কোভিড-19। কিন্তু তারপরেও আমরা আমাদের দৈনন্দিন কাজ ঠিকভাবে করব। বিশেষ করে তোমরা তোমাদের লেখাপড়া চালিয়ে যাবে ঠিকমতো, কারণ পড়াশোনাই হচ্ছে সবার আগে পড়াশোনাই করতে হবে তোমাদের। কারণ তোমাদের যে একটা টার্গেট আছে, বড় হয়ে তোমরা কি করবা, সেই টার্গেট পূরণ করতে গেলে তোমাকে প্রচুর স্টাডি করতে হবে। তাহলে এই ঘরে বসেই তোমাদের আরো সুবিধা করে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। আমরা সপ্তম অধ্যায়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ অষ্টম শ্রেণীর। এটি হচ্ছে গণিতের দ্বিতীয় লেকচার, সেট অধ্যায় সেট, সপ্তম অধ্যায়। আমরা গত লেকচারে সেটের খুঁটিনাটি আমরা জেনেছি। আজকে আমরা জানব সেটের প্রকারভেদ। সেটকে আমরা তোমাদের বইয়ে অনেকগুলো প্রকার দেওয়া আছে, আমি এখানে লিখে রাখছি। এগুলো কাকে বলবো, এগুলো নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সেট, সসীম সেট, অর্থাৎ এটাকে আমরা বলবো ফাইনাইট সেট। অর্থাৎ সসীম সেট আমরা কাকে বলবো, এটা অনেক সহজ। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে আমরা বলবো সসীম সেট। তাহলে আমরা কি বললাম, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়। যেমন a equal to 1 2 3 4। তাহলে দেখো বন্ধুরা, এ সেটের উপাদান 1 2 3 4, অর্থাৎ এখানে আমরা বলতে পারি উপাদান 4টি। তাহলে 4টি উপাদান। তাহলে এটা হচ্ছে গণনা করা যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ সেটের উপাদান 4টি, 1 2 3 4। তাহলে যেই সেটের উপাদান বা সদস্য সংখ্যা আমরা গণনা করতে পারবো তাকে আমরা বলবো সসীম সেট। যেমন আরেকটা সেট দিচ্ছি আমি, 1 2 3 = 1000। তাহলে বন্ধুরা দেখো, এখানেও কিন্তু এই সেটের উপাদানগুলো আমরা গণনা করতে পারবো। কারণ হচ্ছে এখানে দেওয়া আছে 1 2 3 4, এখানে মাঝখানে গুলো না লিখে আমরা শেষেরটা লিখছি, একবারে কত 1000। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের সদস্য সংখ্যা হচ্ছে 1000 জন। তাহলে এই বি সেটটিকেও আমরা বলবো একটি সসীম সেট। আরেকটা एग्जांपल আমরা যদি বলি এভাবে, x such that x হচ্ছে মৌলিক সংখ্যা এবং x 1 থেকে 20। তাহলে বন্ধুরা দেখো, এখানেও কিন্তু দেওয়া আছে x, যেন x মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো কতগুলো, 1 থেকে বড় হবে এবং 20 থেকে ছোট হবে, অর্থাৎ 1 থেকে বড় হবে, 20 থেকে ছোট হবে। তাহলে এখান থেকে আমরা কতটি উপাদান পাবো, এখান থেকে আমরা পাবো 8টি উপাদান পাবো মোট। তাহলে এখান থেকে উপাদান পাবো আমরা 8টি। তাহলে আমরা বলতে পারি এ বি সি হলো আমাদের সসীম সেট। তাহলে ক্লিয়ার বন্ধুরা? তাহলে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে আমরা বলবো সসীম সেট। হ্যাঁ, এরপরে আমরা আলোচনা করব অসীম সেট। অসীম সেট কাকে বলবো? অসীম হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না। তাকে আমরা বলবো অসীম সেট। হ্যাঁ বন্ধুরা দেখো, গণনা করে নির্ধারণ করা যায় না, এরকম আমরা যদি एग्जांपल দিই তাহলে আমাদের হবে এ একটি সেট, এ না দিয়ে আমরা n দিয়ে দিব, স্বাভাবিক সংখ্যার সেট। 1 2 3 4 5 এইভাবে চলতে থাকবে।
যেটা আমরা আসলে জানি না এখানে কতগুলো উপাদান আছে, তাহলে এই সেটটিকে আমরা বলবো অসীম সেট, কারণ আমরা জানি না এখানে কতগুলো উপাদান আছে। ঠিক তেমনি বন্ধুরা, আমরা যদি এখানে জেড দিই, আমরা জানি জেড হচ্ছে পূর্ণ সংখ্যার একটি সেট। এই জেড এর মান হচ্ছে -3, -2, -1, 0, 1, 2, 3, এইভাবে এটাও চলতে থাকবে। অর্থাৎ এই পূর্ণ সংখ্যা, তাহলে জেড কে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা। এটা পূর্ণ সংখ্যার একটি সেট। তাহলে এই জেড এর এই সংখ্যাগুলোকে আমরা গণনা করে নির্ধারণ করতে পারবো না, এই জন্য জেড হচ্ছে একটি অসীম সেট। এরপরে বন্ধুরা আমরা আরেকটি এক্সাম্পল দিতে পারি, কিউ। কিউ হচ্ছে আমার p divided by q such that p, q belongs to z এবং q not equal to 0। হ্যাঁ বন্ধুরা, আমরা এইটাকেও আমরা বলতে পারি একটি অসীম সেট। কিভাবে? এখানে p এবং q, এখানে q হলো মূলদ সংখ্যার সেট, q হলো একটি মূলদ সংখ্যার সেট। হ্যাঁ, মূলদ সংখ্যা আমরা কাকে বলবো? যদি কোনো সংখ্যাকে p ডিভাইডেড q আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ দুটি সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায়, তাহলে তাকে আমরা বলবো মূলদ সংখ্যা। আর যেখানে q এর মানটা হবে নট জিরো, q কখনো জিরো হবে না, তাহলে এই সেটটিকেও আমরা বলবো অসীম সেট। তাহলে বন্ধুরা, অসীম সেট আমরা কি কি পেলাম? অসীম সেট আমরা পেলাম স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, তারপর হচ্ছে মূলদ সংখ্যার সেট। এরপরে আমরা আলোচনা করব ফাঁকা সেট। ফাঁকা সেট হচ্ছে যে সেটের কোনো উপাদানই নাই, যে সেটের কোনো উপাদান নাই, তাকে আমরা বলবো ফাঁকা সেট। তাহলে বন্ধুরা দেখো, যে সেটের কোনো উপাদান নাই, যেমন এ একটি সেট যার উপাদান নাই, এটাকে আমরা বলবো ফাঁকা সেট। তারপরে আমরা বলবো যদি এরকম দেওয়া থাকে b equal to x such that x মৌলিক সংখ্যা এবং x less than, আমরা যদি দিই এখানে 19, তাহলে এই সংখ্যাটা যদি আমরা এখানে দিয়ে দিই যে x যেন x মৌলিক সংখ্যা, এখানে x এর মান হচ্ছে 19 থেকে বড় এবং 29 থেকে ছোট। আমরা দেখতে পাচ্ছি 19 থেকে বড় এবং 29 থেকে ছোট, এর মধ্যে আমরা কোনো এখানে সংখ্যা পাবো না যেটা মৌলিক, তাহলে এই সেটটিকে আমরা বলবো একটি ফাঁকা সেট। আরো আমরা এক্সাম্পল দিতে পারি, x such that x স্বাভাবিক সংখ্যা বলতে পারি, এবং আমি দিয়ে দিলাম x হচ্ছে 9 থেকে 10। আসলে বন্ধুরা দেখো, এখানে কন্ডিশনটা দেওয়া আছে x এর মানটা হবে 9 থেকে বড় কিন্তু 10 থেকে ছোট। আসলে আমরা এমন কোনো স্বাভাবিক সংখ্যা পাবো না যে 9 থেকে বড় এবং 10 থেকে ছোট, এর মাঝে কোনো স্বাভাবিক সংখ্যা নাই, তাহলে আমরা এই সেটটাকে আমরা বলবো কি ফাঁকা সেট। কারণ হ্যাঁ, 9 থেকে 10 এর মধ্যে কি কোনো সংখ্যা আছে? 9 থেকে 10 এর মধ্যে অনেক সংখ্যা আছে, কারণটা হচ্ছে 9 আর 10 এর মাঝে যদিও কোনো সংখ্যা নেই, অর্থাৎ আমরা বলতে পারি এখানে কোনো স্বাভাবিক সংখ্যা নেই, কিন্তু এই দুইটি সংখ্যার মাঝে অসংখ্য অমূলদ সংখ্যা এবং মূলদ সংখ্যা আছে। এটা তোমরা দশম শ্রেণীতে, নবম দশম শ্রেণীতে জানতে পারবা, ঠিক আছে? তাহলে আমরা এই সেটটাকে বলবো আমরা ফাঁকা সেট। তাহলে এটা শেষ। এরপরে আমরা চলে যাই ভ্যান চিত্র। হ্যাঁ বন্ধুরা, এটি একটি গুরুত্বপূর্ণ হচ্ছে একটি প্রশ্ন যে ভ্যান চিত্রটা আসলে কি। ভ্যান চিত্র হচ্ছে, এটা হচ্ছে হাঙ্গেরীয় একজন গণিতবিদ, যিনি হচ্ছে হাঙ্গেরীয় বংশোদ্ভূত একজন মার্কিন গণিতবিদ,
যার নাম হচ্ছে জন ভ্যান নিউম্যান। জন ভ্যান নিউম্যান তিনি কি করেন, সর্বপ্রথম সেটকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করেন। চিত্রের মাধ্যমে উপস্থাপন করেন সেগুলো হচ্ছে আয়তাকার চিত্র অথবা সেগুলো হচ্ছে বৃত্তাকার চিত্র। তার নামানুসারে এই চিত্রগুলোকে বলা হয় ভ্যান চিত্র। তাহলে এটা হচ্ছে আমার একটি আয়তাকার চিত্র, এর মাঝে আমরা বিভিন্ন আরো বৃত্তাকার চিত্র দিতে পারি। তাহলে এইগুলোই হবে আমাদের ভ্যান চিত্র। তাহলে তিনি কি করেন, অনেকগুলো সেটকে এই বৃত্তাকার আয়তাকার চিত্রের মাধ্যমে প্রকাশ করেন। এই জন্য এগুলোকে বলা হয়, এই চিত্রগুলোকেই বলা হয় ভ্যান চিত্র। তাহলে আমরা এখানে একটা সেট দিতে পারি যেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তাহলে এই যে আমরা এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট, অর্থাৎ এ সমান সমান আমরা লিখতে পারি 1 2 3 4 1 2 3 4। বি সেটটাকে লিখতে পারি আমরা কি 2 3 5 6 2 3 5 6। সি সেটকে আমরা লিখতে পারি 3 4 3 4 5 7 5 7। ঠিক তেমনি ইউ সমান সমান আমরা লিখতে পারি কি, লিখতে পারি আমরা 1 2 3 4 5 6 7 7 8। তাহলে বন্ধুরা দেখো, আমরা এখানে 1 2 3 4টা সেট আছে এখানে। এই 4টা সেটকে আমরা এক চিত্রের মাধ্যমে উপস্থাপন করেছি, এই জন্য এটাকে আমরা বলবো ভ্যান চিত্র। তাহলে বন্ধুরা দেখো, জন ভ্যান একজন গণিতবিদ, তিনি হচ্ছেন হাঙ্গেরীয় বংশোদ্ভূত একজন মার্কিন গণিতবিদ। তিনি সেটকে প্রথমে এই চিত্রের মাধ্যমে প্রকাশ করেন, এই জন্য এগুলোর নাম হচ্ছে ভ্যান চিত্র। তাহলে বন্ধুরা দেখো, এখান থেকে আমরা বলতে পারবো উপসেট কি, প্রকৃত উপসেট কি, তারপরে সার্বিক সেট কি আমরা বলতে পারবো। কারণ হচ্ছে আমরা যদি বলি সার্বিক সেট কি, সার্বিক সেট হচ্ছে ইউ। আসলে ইউটাকেই আমরা বলবো যে সার্বিক সেট। কারণটা হচ্ছে একটা সেটের মধ্যে আলোচনাধীন একটি সেট যদি তার মধ্যে অনেকগুলো সেট থাকে, এই সেটগুলা হবে ওই সেটের প্রকৃত উপসেট যদি হয়, তাহলে আমরা বলবো এই টোটাল ইউটা ওই নির্দিষ্ট সেটকে আমরা বলবো এখানে সার্বিক সেট। অর্থাৎ যে সেটের মাঝে হচ্ছে সবকিছু থাকবে সেই সেটটাকে আমরা বলবো সার্বিক সেট। তাহলে এখানে আমরা বলতে পারি এ উপসেট, আমরা বলতে পারি এ উপসেট আমরা ইউ বলতে পারি, তারপরে বি উপসেটও ইউ বলতে পারি, তারপরে সি উপসেটও ইউ বলতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউ হচ্ছে এমন একটা সেট যার মাঝে সবকিছু আছে, আর এ হচ্ছে ইউ এর একটি উপসেট, বি হচ্ছে ইউ এর একটি উপসেট, সি হচ্ছে ইউ এর একটি উপসেট। তাহলে এই নির্দিষ্ট সেট হচ্ছে আমার ইউ, এই নির্দিষ্ট সেটটাকে আমরা বলবো সার্বিক সেট। তাহলে বন্ধুরা উপসেট কাকে বলবো, প্রকৃত উপসেট কাকে বলবো? তাহলে আমরা এখানেই দেখতে পাচ্ছি যে উপসেট হচ্ছে এরকম সেট যে এ একটা সেট, আর এখানে বি একটা সেট, সি একটা সেট, ইউ হচ্ছে আমাদের সার্বিক সেট। তাহলে যে সেটের মাঝে অর্থাৎ এ এবং ইউ হচ্ছে আমার এখানে দুটি সেট যদি বলি, তাহলে ইউ এর একটি ইউ সেটটাতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো উপাদান 1 থেকে 8 পর্যন্ত, কিন্তু এ সেটের উপাদানগুলো 1 2 3 4টি উপাদান। তাহলে আমরা বলতে পারি যে সেটের এ উপসেট আমরা বলতে পারি এখানে ইউ, অর্থাৎ ইউ হচ্ছে এমন একটা সেট যার মাঝে সবকিছু আছে, আর এ হচ্ছে এমন একটা সেট এর উপাদানগুলো হচ্ছে ইউ এর মধ্যে আছে। তাহলে যে সেটের উপাদানগুলো আরেকটি সেটে থাকবে, তাহলে এই সেটটাকে আমরা বলবো উপসেট। তাহলে প্রকৃত উপসেট কাকে বলবো? এখানে আমরা বলতে পারি এটা হলো উপসেট, আবার এ প্রকৃত উপসেট হচ্ছে ইউ। গত লেকচারে আমরা বলছিলাম যে এই চিহ্নটা হচ্ছে আমার উপসেট আর এই চিহ্নটা হচ্ছে আমার প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট। তাহলে আমরা বলছিলাম যে উপসেট হচ্ছে তখনই হবে যখন উপাদানগুলো সমানও থাকতে পারে অথবা কম থাকতে পারে, কিন্তু প্রকৃত উপসেটের ক্ষেত্রে উপাদান অবশ্যই কম হতে হবে। যেমন আমি যদি বলি
এ একটা সেট যার উপাদান 1 2 3, বি একটা সেট যার উপাদান হচ্ছে 1 2। তাহলে বন্ধুরা আমরা দেখো আমরা বলতে পারি বি হচ্ছে বি উপসেট, আমরা বলতে পারি কি বি হচ্ছে এর উপসেট, বি হচ্ছে এর উপসেট, আবার বলতে পারি বি প্রকৃত উপসেট এ, কারণ বি এর মাঝে একটি উপাদান কম আছে। কিন্তু যদি আমরা আরেকটি উপাদান দিই সি ইকুয়াল টু হচ্ছে 1 2 3, তাহলে এই তিনটাকে শেষ করে দেব। তাহলে বন্ধুরা দেখো সংযোগ সেট কাকে বলবো আমরা, আমাদের যদি এ একটা সেট হয় আবার বি একটা সেট হয়, তাহলে এ এর উপাদান এবং বি এর উপাদান অর্থাৎ এ এর সবকিছু বি এর সবকিছু উপাদান মিলে যে সেটটা তৈরি হবে সেটাকে আমরা বলবো সংযোগ সেট। অর্থাৎ আমার যদি এ ইকুয়াল টু হয় 1 2 আর বি ইকুয়াল টু হয় 2 3 4, তাহলে আমরা লিখবো যে এ সংযোগ বি অর্থাৎ এ ইউনিয়ন বি আমরা বলতে পারি, এ ইউনিয়ন বি আমরা বলতে পারি, অর্থাৎ দুটি সেটের উপাদানগুলোকে আমরা সাজিয়ে যে সেটটা পাবো অর্থাৎ 1 2 1 2, এখানে 2 নিয়ে নিছি তাহলে 3 4 3 4, তাহলে এটাই হবে আমার সংযোগ সেট। অর্থাৎ দুই বা ততোধিক সেটের উপাদানগুলো সাজিয়ে যে সেটটা আমরা পাবো তাকে আমরা বলবো সংযোগ সেট। এরপরে যদি আমরা বলি ছেদ সেট, ছেদ সেট কাকে বলবো, আমরা দেখতে পাচ্ছি এ একটা সেট আর বি একটা সেট, তাহলে এ সেট এবং বি সেটের মাঝে কমন যে উপাদানটা সেটাই হবে আমাদের ছেদ সেট। যেমন এখানে কমন উপাদান হচ্ছে দুটির মাঝে কমন উপাদান হচ্ছে এইটুকু, তাহলে এইটুকুই হচ্ছে আমাদের ছেদ সেট। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো, এ একটা সেট বি একটা সেট, তাহলে আমরা লিখবো এ ইন্টারসেকশন বি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সেটের কমন উপাদান 2 আর এই সেটের কমন উপাদান 2, তাহলে এখানে শুধু হবে 2, তাহলে এটাই হলো আমাদের ছেদ সেট। এরপরে আমাদের পূরক সেট নিয়ে আমরা আলোচনা করেছি, এরপরে আমরা আলোচনা করব শক্তি সেট আর উপসেটের একটি অঙ্ক। এখানে আমরা আলোচনা করি যে এ একটি সেট যার উপাদান হচ্ছে 1 2, তাহলে বন্ধুরা দেখো এর একটি সেট এর উপাদান হচ্ছে 1 2, তাহলে আমরা যদি বলি এ এর উপসেট গুলো কি হবে, এ এর উপসেট গুলো হলো অর্থাৎ এ সেটটা থেকে আমরা যতগুলো সেট তৈরি করতে পারবো, এ একটি সেট, এই সেট থেকে আমরা যতগুলো সেট তৈরি করতে পারবো সেগুলোকেই বলবো আমরা উপসেট। তাহলে আমরা কি কি পাচ্ছি, আমরা এটাকে কি করতে পারবো, একটা উপাদান নিতে পারবো, শুরুতে আমরা দুইটা উপাদান নিতে পারবো 1 2, তারপরে আমরা কি করব একটা একটা করে নিতে পারবো 1, তারপরে আমরা কি নিতে পারবো 2 নিতে পারবো, শেষে আমরা আর কিচ্ছু নাই, তাহলে আমরা কি নিতে পারবো ফাঁকা। তাহলে এই যে সেটটা দেওয়া আছে 1 2 3 4, অর্থাৎ এ সেটের আমরা উপসেট পেলাম 4টি। যখন আমরা দেখতে পাচ্ছি এ সেটের উপাদান 2, উপসেট সংখ্যা হচ্ছে 4টি। ঠিক তেমনি আমরা যদি শক্তি সেট বলি, শক্তি সেটটা হচ্ছে কোন সেটের একটা সেট, অর্থাৎ আমরা যদি লিখি শক্তি সেট হচ্ছে পাওয়ার সেট বা পি অফ এ, এটাকে আমরা বলবো শক্তি সেট। তাহলে এই সেট, এখানে অনেকগুলো সেট আছে, এগুলোকে একত্রিত করে যে সেট দ্বারা প্রকাশ করব সেটাই হচ্ছে শক্তি সেট। যেমন এখানে আমার কি দেওয়া ছিল 1 2 1 2, তারপরে 1, তারপরে কত 2, তারপরে হচ্ছে ফাঁকা, এই সবগুলো সেটকে আমরা একটা সেট দিয়ে প্রকাশ করলাম, তাহলে এই সেটটাকে আমরা বলবো শক্তি সেট। তাহলে এখানে আমরা আরেকটি কথা বলবো, যদি আমরা
উপাদান সংখ্যা বাড়িয়ে দিই, অর্থাৎ a ইকুয়াল টু আমার হলো 1 2 3, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি উপাদান, তাহলে এর উপসেটগুলো কি হবে? এর উপসেটগুলো হবে a এর উপসেট গুলো হলো, তাহলে এর উপসেট গুলো কি কি পাবো? আমরা শুরুতেই তিনটা নিতে পারি, শুরুতেই আমরা তিনটা উপাদান নিয়ে নিলাম, তারপরে আমরা কি করব? দুইটা করে উপাদান নিব। কয়টা করে? দুটা করে। তাহলে দুটা করে নিলে আমরা 1 2 লিখব, আবার আমরা কি লিখতে পারি? 1 2 1 3 লিখতে পারি, 1 3 লিখলাম। এরপরে আমরা কি লিখব? আমরা লিখব 2 3, আমরা লিখতে পারি 2 3। এরপরে আমরা দুইটা দুইটা করে শেষ করলাম, এবারে আমরা একটা একটা করে উপাদান নিব। একটা উপাদান অর্থাৎ 1 নিলাম, তারপরে কি নিলাম? 2 নিলাম, তারপরে কি নিলাম? 3 নিলাম। হ্যাঁ বন্ধুরা, একটা করে নিলাম, এরপরে আর কোনো উপাদান নাই, অর্থাৎ ফাঁকা আছে। তাহলে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8টা উপাদান আছে। হ্যাঁ, এটাকে যদি এখন শক্তি সেটের মাধ্যমে প্রকাশ করা হয় তাহলে আমরা বলবো যে অতএব P of A। তাহলে এখানে যতগুলো উপসেট আছে সবগুলো উপসেটকে যখন আমরা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে একটা সেট দ্বারা প্রকাশ করব তখনই সেটা হবে পাওয়ার সেট। তাহলে আমরা লিখে ফেলি, কি দেওয়া আছে? 1 2 3 1 2 1 3 2 3, তারপর হচ্ছে 1 2 3 ফাঁকা। হ্যাঁ বন্ধুরা দেখো, তাহলে পাওয়ার সেট আসলে এটি, অর্থাৎ উপসেটগুলো বের করব, বের করে যখন আমরা পাওয়ার অফ এ দিব তখন সব সেটগুলো উপসেটগুলোকেই আমরা একটা শেষে আরেকটা দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করব, এটাই হয়ে যাবে তখন পাওয়ার সেট। তাহলে এই ছিল আমাদের আজকের বিষয়। শুরুতে আরেকটা কথা এখানে না বললেই নয়, আমরা এখানে বলতে পারি NB। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আছে, আমরা বলতে পারি এখানে যদি আমরা উপাদান সংখ্যা নিই, হ্যাঁ উপাদান সংখ্যা এখানে নিব আমরা উপাদান সংখ্যা, আর এখানে হবে আমাদের উপসেট সংখ্যা। তাহলে বন্ধুরা দেখো, উপাদান সংখ্যা যদি আমরা একটা নিই তাহলে আমার উপসেট সংখ্যা হবে দুইটা। 2 কে আমরা লিখতে পারি 2 পাওয়ার 1। উপাদান সংখ্যা যদি আমরা দুইটা নিই তাহলে আমাদের উপসেট সংখ্যা হবে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে উপসেট সংখ্যা হলো আমার 4টি। উপসেট সংখ্যা হলো আমার 4টি। উপাদান যদি একটা নিই তাহলে আমরা পেয়ে যাব যে 2 কে আমরা কি লিখতে পারি? 2 এর পাওয়ার 1, অর্থাৎ মানে এটার অর্থ হলো 2। উপাদান সংখ্যা যদি আমরা দুইটা নিই তাহলে আমরা পেয়ে গেলাম কয়টা? 4 কে আমরা আরেকটু সুন্দর করে লিখতে পারি 2 এর পাওয়ার 2 লিখতে পারি। বন্ধুরা, উপাদান সংখ্যা আমাদের 3 হলে আমরা লিখতে পারি উপসেট পাইলাম কয়টি? 8টি। 8 কে আমরা আরো সুন্দর লিখতে পারি 2 এর পাওয়ার 3। ঠিক বন্ধুরা, এইভাবে যদি আমরা 4টা নিই তাহলে আমরা উপসেট সংখ্যা পেয়ে যাব 16। এটাকে লেখা যায় 2 এর পাওয়ার 4। ঠিক বন্ধুরা, এইভাবে যখন আমরা লিখতেই থাকব অর্থাৎ n সংখ্যক উপাদান হবে তখন আমাদের উপসেট সংখ্যা হয়ে যাবে এখানে 2 এর পাওয়ার n। অর্থাৎ এই কথাটি গুরুত্বপূর্ণ, কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেট সংখ্যা হবে 2 এর পাওয়ার n। এই কথাটি এখানে গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা এটা লিখে নাও যে কোন সেটের উপাদান সংখ্যা n হলে
ওই সেটের উপসেট সংখ্যা হবে 2n এবং প্রকৃত উপসেট সংখ্যা হবে 2n-1। হ্যাঁ বন্ধুরা, এই কথা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এমসিকিউ এ তোমাদের অনেক সময় আসে, প্রশ্ন আসে যে কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপাদান সংখ্যা উপসেট সংখ্যা হবে 2n, আর যদি বলে প্রকৃত উপসেট কত হবে, প্রকৃত উপসেট সংখ্যা হবে একটা কম, অর্থাৎ 2n থেকে একটা কমে যাবে। তাহলে বন্ধুরা আজকে ছিল এ পর্যন্ত। নেক্সট লেকচারে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করব। আমরা এই অধ্যায়ের করলাম সংজ্ঞাগুলো এবং এই অধ্যায়ের বিভিন্ন রকমের সেট নিয়ে আলোচনা করলাম। নেক্সটে আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।